এই হলো ইরান, এই হলো আপনার কাস্পিয়ান সি। এই কাস্পিয়ান সিতে এই যে দেখেন জাহাজগুলা, এই জাহাজগুলা বিটুইন রাশিয়া এবং ইরানের যে এই যে ট্রেডগুলা হচ্ছে, মিলিটারি ট্রেড, ফুড ট্রেড, বিভিন্ন সওদা ট্রেড, এগুলো তো বন্ধ হয়নি, এগুলো তো চলছে। এখন ধরেন যদি চায়না সেই ভায়া রাশিয়া হয়ে সেই আর্মসগুলা সাপ্লাই দেয়, এখানে তো কারো কিছু করার নাই, কারণ এখানে হলো আজারবাইজান, এখানে হলো রাশিয়া, এটা হলো আপনার কাজাকস্তান, এটা তুর্কমেনিস্তান, তারপরে এখানে হলো যদি ফাইন নট রং আফগানিস্তান, এখানে হলো পাকিস্তান, এখানে হলো ইরাক, এটা হলো টার্কি। তো এই যে আপনার বর্ডারটা চতুর্দিকে খোলা, তো এই ট্রেডগুলা রেখে খোলা রেখে আপনি তাকে কিভাবে পানিশমেন্ট দিবেন যে একটা শুধু সমুদ্রপথ, এই সমুদ্রপথটা শুধু এই যে হরমুজ প্রণালীটা বন্ধ। ওকে, আমি ভাবলাম, মেনে নিলাম যে তার যে ইয়েগুলো আসছে, ট্যাঙ্কারগুলা, অয়েল ট্যাঙ্কারগুলো আসছে, সেই অয়েল ট্যাঙ্কারগুলা এই পথে আসতে পারছে না, কারণ এই জায়গাটা পুরাটা আমেরিকা বন্ধ করে রেখেছে তার নেভাল ফোর্স দিয়ে, যে ব্লকেড। তো এই ব্লকেডে এটাতে শুধু ইরানের তো কোনো ক্ষতি হচ্ছে না, তেমন ক্ষতি হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আজকে বাংলাদেশে, তারপরে আপনার এই যে এশিয়ান কান্ট্রিগুলাতে, তারপরে ইউরোপে কোনো ক্রুড অয়েল যেতে পারছে না, যার ফলে ড্রাই হয়ে যাচ্ছে যে ইয়েগুলা, এই আপনার রিফাইনারিগুলা। রিফাইনারিতে যে প্রোডাক্টগুলা তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো তো শুধু আপনার ইয়ে তৈরি হয় না, আপনার শুধু পেট্রোল এবং ডিজেল। রিফাইনারিগুলাতে কেমিক্যাল তৈরি হয়, প্লাস্টিক প্রোডাক্ট তৈরি হয়, পেইন্টের জন্য যে আপনার প্রোডাক্টগুলো দরকার পড়ে, সেই পেইন্টের কেমিক্যালগুলা তৈরি হয়। তারপরে আপনার জেট ফুয়েল তৈরি হয়, তারপরে লুব্রিক্যান্ট তৈরি হয়, গ্রিস তৈরি হয়, ফার্নেস অয়েল তৈরি হয়। এই যে আমাদের যে বিদ্যুতের জন্য যে আমরা বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টগুলোতে এই ফার্নেস অয়েলগুলো ব্যবহার করি। তারপরে জাহাজগুলা, যে জাহাজগুলা যে হেভি অয়েলগুলা, সেই হেভি অয়েলগুলা ব্যবহার করতে হয়। তারপরে যে বিটুমিন, এই যে রাস্তাগুলাতে এগুলা তৈরি করতে হয়। তো প্রচুর, শুধু এই ক্রুড অয়েলে শুধু একটা প্রোডাক্ট না, যার ফলে সারা বিশ্বের অর্থনীতি, সেই অর্থনীতিতে বিরাট আকারে একটা প্রভাব পড়ছে। এবং এই অর্থনীতি যখন এই যে সাপ্লাই ডিমান্ডের কার্ভটা হলো এরকম, আপনার যদি সাপ্লাই যদি কম থাকে, আপনার ডিমান্ড যদি বেশি থাকে, অটোমেটিক প্রত্যেকটা প্রোডাক্টের জ্বালানির শক্তি হলো সবার আগে যে এটাকে কম রাখতে হয়। তো জ্বালানির শক্তি যদি বেড়ে যায়, আমাদের দেশে আমাদের সরকার অলরেডি 20 টাকা বেড়ে দিয়েছেন। এতে আমি আজকে রাস্তায় একটু সময়ের জন্য বের হয়েছিলাম, তো যে পরিমাণ গাড়ি আগে চলতো তার 30% কমে গেছে। এর চেয়ে যে ট্রাফিক জ্যাম ছিল ঢাকা শহরে, ট্রাফিক জ্যাম 30% কমে গেছে। তো সবাই কি ভাবছে যে প্রত্যেকটা আপনার জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তো আমার কথা ছিল যে এরকম, যে যদি কোনো সাপ্লাই যদি পাওয়া যেত কোথাও, যেমন শুধু যে আমেরিকা এই যে হরমুজ প্রণালী, শুধু হরমুজ প্রণালী তো সাপ্লাই দেয় না শুধু ক্রুড অয়েল, বিভিন্ন দেশের যে ক্রুড অয়েল গুলা ইন্টারন্যাশনাল ওয়াটারে এগুলা আছে, এবং এগুলা অকশন করে নিতে হয়, বাই করতে হয়। তো এগুলা বাই করে আপনার আমার মনে হয় এই একটা অপশন আছে, যদি সরকার যদি তাই এরকম যদি চিন্তাধারা থাকে যে বিফোর ইট ড্রাই আউট এ ধরনের পদক্ষেপ নিতে পারেন। আর আরেকটা কথা হলো যে আমেরিকার প্রোডাক্ট আপনার তেলগুলা সারা বিশ্বে সাপ্লাই যাচ্ছে, গ্যাস সাপ্লাই যাচ্ছে, তেল সাপ্লাই যাচ্ছে, ভেনেজুয়েলা থেকে সাপ্লাই যাচ্ছে। তো এগুলাও আপনার একটা অপশন। আর সৌদির তো আপনার কমপ্লিটলি শাটডাউন না, কমপ্লিট এই যে সৌদির দাম্মাম থেকে আপনার রেড সি পর্যন্ত যে পাইপলাইনটা আছে, সেই পাইপলাইনে 5 মিলিয়ন ব্যারেল প্রতিদিন আপনার যাচ্ছে, সাপ্লাই যাচ্ছে সৌদি থেকে। ইরাক থেকে যে সাপ্লাইটা যাচ্ছে, যে কারকুক থেকে টার্কি হয়ে সে মেডিটেরিয়ান সিতে 4 মিলিয়ন ব্যারেল, অ্যানাদার 4 মিলিয়ন ব্যারেল যাচ্ছে। আবার লিবিয়া থেকে যাচ্ছে। এই মেডিটেরিয়ান সিতে প্রচুর আপনার ইউ ক্যান বাই ইট,
বাট ইটস গোনা বি লিটল হায়ার প্রাইস অফ কোর্স যখন সাপ্লাই ডিমান্ডে থাকবে। বর্তমানে আজকে $92 আপনার ইচ ব্যারেল, যেটা আমরা 2 মাস আগে 28শে ফেব্রুয়ারি আগে এটা ছিল $62। তো ইটস অ্যাভেইলেবল, বাট গভর্নমেন্টকে সাবসিডি দিতে হবে। আমাদের দেশে যা হয় যে দাম বাড়ে ঠিক, কিন্তু কমতে খুবই কম দেখা যায়। দাম বেড়েছে 20 টাকা, কিন্তু কমতে এই 20 টাকা কমতে আমার মনে হয় না যে আবার আমরা কখনো ভবিষ্যতে এই 120 টাকায় ফিরে আসবো। তো আমি আশা করি যে সরকার সেই পদক্ষেপগুলো নেবেন, এবং বর্তমান আমাদের যে জনগণেরই নির্বাচিত সরকার, জনগণ নির্বাচন করে এই সরকারকে ক্ষমতায় এনেছেন, এবং তারা ভালো মন্দ এবং খুবই অভিজ্ঞ কিছু রাজনৈতিক নেতারা আছেন, তারা এটা দেখবেন। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে, যে দেখেন এই যে চুক্তিগুলা যেটা আপনার আশা করছি আমরা যে চুক্তিগুলা হবে, সত্যি বলবো এই চুক্তি আপনার হবে না। এই চুক্তিটা আপনার ফাইনালাইজ হবে না এই ধরনের মানুষের দ্বারা, আর আপনার এই ব্যবসায়ীর দ্বারা G2G আপনার পলিটিক্যাল চুক্তি হয় না। ইটস এ টাইম বাইং, ইটস রিলোডিং টাইম, রিঅ্যাসেসমেন্ট, আপনার যে যুদ্ধের ক্ষয়ক্ষতি কার কি হলো এগুলাকে দেখা, এবং আবার নতুন করে টার্গেট ফিল আপ করা, টার্গেটগুলোকে দেখে না। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে যদি চুক্তি স্বাক্ষর না হয় বা ইরান যদি সমঝোতায় না আসে, সেক্ষেত্রে আবারও বোম্বিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যুদ্ধটা আবার শুরু হতে পারে। তো ওই সময়টাই কি আসলে পরিস্থিতিতে আরো বেশি ভয়াবহ হবে, নাকি এখন আমেরিকা অনেকটাই ব্যাকফুটে রয়েছে এই বর্তমান সিচুয়েশন? তো এই যে পুরো একটা সময় গ্যাপ চলে গেছে, 12 দিনের আলোচনার মধ্যে অনেক লম্বা একটা সময় পেয়েছে আমেরিকা রিকভার করার। তো পরবর্তীতে কি আমেরিকার টার্গেট আরো বড় হবে? একটা কথা বলি, দেখেন আমেরিকার কিন্তু তেলের সাপ্লাই কিন্তু তেমন অসুবিধা হচ্ছে না। তার কারণ হলো আমেরিকার যে তেলগুলো আসছে সেই তেলগুলো আসছে কানাডা থেকে, ব্ল্যাক স্যান্ড 60% সাপ্লাই দেয় কানাডা। তারপরে যে সাপ্লাই আসে সেগুলো আসে গালফ অফ মেক্সিকো, যেটাকে ডোনাল্ড ট্রাম্প এখন বলেন গালফ অফ আমেরিকা, এই টেক্সাসের সাউদার্ন টেক্সাস এবং লুইজিয়ানা, এই অফশোর এবং ইনশোর এবং অফশোর এই যে সাপ্লাইগুলো আছে, সাথে আবার ভেনেজুয়েলা থেকে যে তেলগুলো আসছে সেই তেলগুলা আপনার সারা বিশ্বে আবার সাপ্লাইও হচ্ছে। নাও আমেরিকা ইজ এক্সপোর্টিং ওয়েল, আমেরিকার তেমন অসুবিধা হচ্ছে না, কিন্তু অসুবিধা হচ্ছে কার? ইউরোপ, এশিয়ার। কারণ এদের আপনার 100% তেল ইম্পোর্ট করতে হয়, ক্রুড অয়েল ইম্পোর্ট করতে জাপান, 100% তেল ইম্পোর্ট করতে হয় কোরিয়া, 100% তেল ইম্পোর্ট করতে হয় এই যে ফিলিপিন, তারপরে এই যে সাউথ এশিয়া গুলাতে। আমাদের কত পার্সেন্ট? 80 to 90% আমাদের ইম্পোর্ট করতে হয়, শুধু ক্রুড অয়েল না, আমরা ইম্পোর্ট করতে হয় রিফাইন অয়েল। যে রিফাইন অয়েলগুলো ডিজেল, ডাইরেক্টলি ডিজেল আনতে হয়, ডাইরেক্টলি পেট্রোল আনতে হয়, ডাইরেক্টলি এলপিজি আনতে হয়, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, তারপরে ডাইরেক্টলি আপনার কেমিক্যালগুলো আনতে হয়, রিফাইন প্রোডাক্টগুলো আনতে হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু আরইএল, ইআরএল, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা প্রতিদিন ম্যাক্সিমাম তাদের ক্যাপাসিটি হলো 30,000 ব্যারেল। তো এই ইয়েগুলা দিয়ে আপনার এই প্রোডাক্টটা যদি 100%, তাও এখন তো 100% প্রোডাক্টই নাই, বসুন্ধরা ছোট্ট একটা ইয়ে আছে, রিফাইনারি আছে, এইগুলা আমি বলবো যে দেখেন এটা হবে না। আপনার আমেরিকার কোনো অসুবিধা হচ্ছে না, ইউরোপের ডাইং আউট, ইউরোপ এবং এশিয়া কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলা আমেরিকাকে চাপ দিচ্ছে, তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা আমাদের একদম ডাই আউট হয়ে যাচ্ছি, তুমি যেভাবেই হোক এটাতে চুক্তিতে যেভাবেই হোক তুমি একটা সমাধানে আসো। কিন্তু যে জেগে ঘুমায় তাকে আপনি ঘুম থেকে তুলতে পারবেন? আমেরিকা এখনো জেগে ঘুমাচ্ছে, আমার মনে হয় তাই।